আমাদের ঠিক 7:30 হয়েছে। তোমরা এখনো অংশ নিয়েছ কিনা? যারা অংশ নেবে তারা সঙ্গে সঙ্গে একটু সালাম জানিও। আর আজকের পরে তোমাদের সাথে আমার ভূগোল এবং পরিবেশের উপরে একটা ক্লাস আছে, যেটা ফ্রি 4টে ক্লাসের। তারপরে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের উপরে একটা ক্লাস আছে। এরপরেই তোমরা অক্টোবর মাসের পুরো রুটিন পাবে। সেই রুটিন মোতাবেক তোমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন করে। পরবর্তী সময়ে প্রয়োজনে এটি বাড়ানো হবে। তারপরে আমরা গত ক্লাসে আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে ক্লাস করেছিলাম। আগামী ক্লাস থেকে তোমাদের আর ফেসবুক লাইভে ক্লাস হবে না, ক্লাস হবে জুম অ্যাপে। জুম অ্যাপে ক্লাস হলে যে বিষয়টি হয় সেটা হলো তোমাদের লিখে কোনো কথা বলতে হয় না, তোমরা সরাসরি কথা বলতে পারো, আমরা সরাসরি কোশ্চেন করতে পারি। আর একটা হলো তোমরা এই ডিসকাউন্টে যে ভর্তির সুযোগটি, আশা করি তোমরা এই ডিউরিং ফ্রি ক্লাস তোমরা সেটা নেবে। সেটা আমি আবার একটু স্মরণ করিয়ে দেই। যারা নিতে চাবে, যেমন যারা বই নিবে না তারা এই ক্লাসগুলোতে অনেক গ্যাপ পাবে, কারণ আমি যেটা বইতে যেভাবে আসে সেটা হয়তো আমি এখানে পিডিএফ দেব না। পিডিএফ দেবো যেটা বইতে নেই, সেরকমগুলো আমি পিডিএফ দেব। আর সাম্প্রতিকের উপরে পিডিএফ পাবে। তো যারা এখনো সেটা সংগ্রহ করনি তারা তোমরা যোগাযোগ করে সংগ্রহ করে নেবে। নাম, ঠিকানা, ফোন নাম্বার পাঠালে সুন্দরবন কুরিয়ার তোমাদের সেটা পৌঁছে দিবে। তো যা হোক, যেটা বলছিলাম সেটা হলো আজকে বাংলাদেশ বিষয়াবলী আমরা ক্লাস নেব। তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেই, 35তম বিসিএস এর আগে প্রিলিমিনারির কোনো সিলেবাস ছিল না। 35তম বিসিএস থেকে প্রিলিমিনারির একটা সিলেবাস দেওয়া হয়েছে এবং সেই সিলেবাস এবং অ্যাকর্ডিং সিলেবাস তোমাদেরকে পড়ালেখা করতে হবে। আমরা সেই সিলেবাসটা নিয়ে গত ক্লাসে কথা বলেছি। তোমরা যারা দেখেছো মনোযোগ সহকারে দেখবে, আর একবার দেখবে, দেখে দেখো তো তুমি বোঝো কিনা। যদি কোনো একটা জায়গায় না বুঝে থাকো তাহলে একটু লিখে রাখবে, লিখে সেটা আমাকে পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করতে পারো, অথবা গ্রুপে লিখে দিতে পারো যে এই জায়গাটা আমি বুঝিনি, আমি লিখে উত্তর দিয়ে দেব। তো কাজেই তোমাদের পড়ালেখার বিষয়ে সচেতন হতে হবে এবং মনোযোগী হতে হবে। তুমি কতক্ষণ পড়বে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট যতক্ষণ পড়বে ততক্ষণ মনোযোগ সহকারে পড়বে। যখন দেখছো যে মনোযোগ আর এদিকে হচ্ছে না, ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে তুমি সরে পড়ো বইয়ের কাছ থেকে। যেটা ভালো লাগে সেইটা করো, তাহলে পরে আবার পড়তে ইচ্ছা করবে। কখনো জোর করে কিছু করবে না। মন মানসিকতার উপরে প্রেসার দিয়ে আর যাই হোক না কেন পড়ালেখা হয় না। পড়ালেখা করার জন্য একেবারে মনটাকে মুক্ত রাখতে হয়। আমি নিজে যত পড়ি তার ভিতরে দেখা যায় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ার পরে কেমন যেন একটু লাগে, তখন আমি উঠে চলে যাই আর একদিকে যে হয়তো চাটা খেলাম বা অন্য প্রসঙ্গে আমি চলে যাই। আবার ফ্যামিলির সাথে কথাবার্তা বলা চলে যায়। আবার যখনই মনে হয় যে না এখন আমি আবার পড়ার মানসিকতা হয়েছে, মনটা হয়েছে, চলে আসি আমার পড়ার টেবিলে। তো কাজে এটা তোমরা তাই করবে যে পড়ালেখা করবে, পড়ালেখা করলেই তোমরা ভালো করবে। তো যাক, আসো আমরা শুরু করি।
শফিক শফিক ঢুকছে ক্লাসে, ছাত্র ঢুকছে। তো আসলে আমরা শুরু করি যে বাংলাদেশ বিষয় বলি। তোমরা দেখো, বাংলাদেশ বিষয় বলি তোমার সিলেবাসে আছে 9টা ইস্যু। তোমরা ক্লাসের পরেই আজকের পিডিএফটা পেয়ে যাবে। সে পিডিএফে এই প্রথমে সিলেবাসের 9টা ইস্যু দেওয়া আছে। 9টা ইস্যু তুমি অন্তত 5 বার পড়বে। দেখো, এটা 5 বার পড়তে তোমার বড় জোর 15 মিনিট ট্রিট লাগবে বা 20 মিনিট লাগুক, সহজ। দেখো, এখানে তোমার একটা গ্লান্স আমরা যদি দেখি, দেখো এই যে 1 নাম্বারটা আমাদের প্রাচীন কাল থেকে সমসাময়িক কালের ইতিহাস। আমরা এইগুলো নিয়ে আর কথা বলবো না, হ্যাঁ। তো এখন এই জায়গাটা কি আছে, প্রাচীন কাল থেকে সমসাময়িক কালের ইতিহাস। এখন আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তারপরে যা সে হলো আধুনিক যুগে একটা পর্যায়ে এসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এটা আছে। সেখানে কি কি আছে দেখো, এটা কিন্তু আগের সিলেবাস। এখান থেকে এই অন্তর্বর্তী সরকার বাদ দিয়েছে, সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। ভাষা আন্দোলন আছে, 1954 সালের নির্বাচন আছে, 6 দফা আন্দোলন আছে, 1966 গণ অভ্যুত্থান, 1969, 1970 সালে সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন 1971, 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, তারপর এই পর্যন্ত চলে গেল। এরপরে মুক্তিযুদ্ধে চলে গেল, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকারের গঠন কার্যাবলী, মুক্তিযুদ্ধের রণকৌশল, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তির ভূমিকা, পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। এই কয়টা বিষয় রয়েছে, আমি একটু পরে দেখাবো। এই অন্তর্বর্তী সরকার এখান থেকে বেশ কয়টা ইস্যু বাদ দিয়েছে। কোনটা কোনটা বাদ দিয়েছে দেখো। যখনই তোমরা আমরা বাংলাদেশের স্বাধীনতা দেখো, তখন আমরা চলে আসলাম বাংলাদেশের কৃষিতে। তারপর আমরা 3 নম্বরে চলে আসলাম বাংলাদেশের জনসংখ্যা। তো জনসংখ্যা প্রথমে আছে আদমশুমারি, জাতি, গোষ্ঠী, উপজাতি সংক্রান্ত বিষয়। এই জনসংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে খুব স্বচ্ছ, কারণ জনগণ এটাকে ডেমোগ্রাফিক ফিচার্স বলে ইংরেজিতে। জনসংখ্যা বলা হয়েছে, এখানে সংখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বৈশিষ্ট্যটা, যে আমাদের বাংলাদেশের জনগণের বৈশিষ্ট্যটা কি। এই বৈশিষ্ট্য যখন দেখবে তখন তুমি তোকে আসতে পারে যে বা সর্বশেষ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট মোতাবেক বাংলাদেশের জন্ম হার কত, এটা মানে ডেমোগ্রাফিক ফিচার্স এর অংশ। বলতে পারে যে পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ হিসাবে মানে বাংলাদেশের আদমশুমারিতে সর্বশেষ হিসাবে বাংলাদেশের জনসংখ্যা কত, পুরুষ নারী হার কত, আমাদের শিক্ষার হার কত, আমাদের মাথাপিছু আয় কত, আমাদের কি বলবো যে আমরা যদি বলি যে আমাদের জনসংখ্যার মধ্যে কৃষিতে কর্ম রয়েছে শ্রমিক সংখ্যার হার কত, শিল্পে কত, সেবায় কত, এইরকম অনেক রয়েছে যেগুলো জনসংখ্যা সংক্রান্ত প্রশ্ন, সেগুলো আমরা এখানে এসে পড়ব। তারপর দেখো, এই যে আমি 2 নম্বরে যেটা বলছিলাম বাংলাদেশের কৃষি, দেখো তো কৃষি এটা অর্থনীতি কিনা। কৃষি এটা অর্থনীতি। বাংলাদেশে এই 4 নাম্বার আছে বাংলাদেশের অর্থনীতি, অর্থাৎ 4 নম্বরে সরাসরি আছে বাংলাদেশের অর্থনীতি। তাহলে অর্থনীতির চ্যাপ্টার আমরা পাচ্ছি 2 নম্বরে বাংলাদেশের কৃষি সম্পদ, 4 নম্বর পাচ্ছি বাংলাদেশের অর্থনীতি, 5 নম্বর পাচ্ছি হলো বাংলাদেশের শিল্প বাণিজ্য, এটাও অর্থনীতি। তাহলে দেখো সিলেবাসের 9টার ভিতরে অর্থনীতি হচ্ছে 3টা বিষয়। অর্থনীতি কি বলা হয়েছে, উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত পঞ্চবার্ষিকী, জাতীয় আয় ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র বিমোচন ইত্যাদি। এগুলো নিয়ে আমি তখন আর ভাঙবো, এখান থেকে অনেক তথ্য বের করব। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে সিলেবাসে অর্থনীতি নিয়ে কয়টা চ্যাপ্টার আছে,
দেখে তোমরা কেউ বলতে পারো কিনা সিলেবাসে অর্থনীতি নিয়ে কয়টা চ্যাপ্টার আছে? একটু যারা আছে একটু লিখে দাও। আগামী ক্লাসে যেহেতু আমাদের জুমে হবে তখন তোমরা মুখে বলে দিতে পারবা। এই যে আবির খান তুমি বলেছো 4টি, আমরা এখানে সরাসরি দেখছি বাংলাদেশের কৃষি 2 নাম্বার, বাংলাদেশের অর্থনীতি 4 নাম্বার, বাংলাদেশের শিল্প বাণিজ্য 5 নাম্বার, অর্থাৎ 3টা 2, 4 এবং 5, 2, 4, 5 এই 3টা আছে বাংলাদেশের অর্থনীতির উপরে। তাহলে বুঝতে পেরেছো যে অর্থনীতির উপরে যেটা আছে এটার উপর তোমরা কতটা গুরুত্ব দাও। তোমরা খেয়াল করো যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে তোমরা পরীক্ষা দেওয়া হলো 30 নাম্বারের পাবা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তোমরা পাবা হলো 20 নাম্বার 50, ভূগোল পরিবেশে পাবা 10, 60, নৈতিকতা মূল্যবোধ সোশ্যালের পাবা 10, 70। এই 70 নাম্বারের জন্য তোমরা কতটা সময় দাও, কতটা চেষ্টা করো। অঙ্কে 15 নাম্বারের জন্য তার চেয়ে অনেক বেশি তুমি সময় দাও, চেষ্টাও করো। বলছি তুমি সময় দিও না, কিন্তু গুরুত্ব একটু বুঝতে হবে। যে তোমরা মনে করো যে সাধারণ জ্ঞান বোধহয় নোট শিট গাইড পড়লে হয়ে যায়, যারা এটা ভাবো তারা আমার জানা মতো কখনোই বিশেষ চাকরি পায়নি। যারা নোটশিট গাইড পছন্দ করে না, যারা পেপার পড়ে, যারা একটা বিষয় নিয়ে আলোচনা শুনতে চায়, যারা একটা বিষয় নিয়ে বিতর্ক করতে চায়, যারা ডিবেট করে, যারা গ্রুপ ডিসকাশন করে, তারা ভালো করে এবং তারাই চাকরি পায়। তা তুমি যদি তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে কথা না বলো তাহলে তো এটা হয়ে যাবে, কি বলবো, যে তোমার জানার পরিধিটা কখনো বাড়বে না। তো জানার পরিধিটা তুমি বাড়াবে। এবার আসো, তারপর তোমাদের 6 নম্বর পড়তে হবে বাংলাদেশের সংবিধান। এই বাংলাদেশের সংবিধান আমরা এখানে দেখছি প্রস্তাবনা আছে, বৈশিষ্ট্য আছে, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ, সংবিধানের সংশোধনী সমূহ। তোমরা জানো যে গত 2024 সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকার পতনের পর ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ওনারা সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করেছে। সেই কমিশন রিপোর্ট দিয়েছে গত জানুয়ারি মাসে। সেই রিপোর্টে কি কি বলা হয়েছে সেগুলোর কিছু তোমাদের জানতে হবে, আমি সেগুলো শিখাবো। সেটা যখন আগামীতে নির্বাচন হবে, নির্বাচনের পর যে সরকার গঠিত হবে সেই সরকার হয়তোবা তোমার করতে পারে যে মানে সংবিধানে আর একটা সংশোধনী আনতে পারে, বা এখন যেটা মনে হচ্ছে যে এই সংবিধান তারা ছেড়ে বাতিলও করে দিতে পারে। কি করবে সেটা পরের ব্যাপার, বাট এখন পর্যন্ত কমিশন এবং কমিশনের সুপারিশ পর্যন্ত আমরা জানি। এরপরে কি হবে, কখন হবে, যখন হবে তখন আমরা তাই বলবো। এরপরে 7 নম্বরে বলা আছে তোমার বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, 8 নম্বরে বলা আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, আইন শাসন বিচার বিভাগ সমূহ। তারপরে 9 নম্বরে বলা আছে বাংলাদেশের জাতীয় অর্জন। তাহলে এই যে বিষয়টা দেখো, এই বিষয়টা আমরা এটা জেনে গেলাম। এইবার আমরা আলোচনা চলে যাব, সেটা কিসে দেখো, সিলেবাসের আলোকে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি। তোমাদের সিলেবাসের প্রথম লাইনটা আছে হলো এই যে প্রাচীন কাল হতে সমসাময়িক কালের ইতিহাস। প্রাচীন কাল হতে
সমসাময়িক কালের ইতিহাস, এই লাইনটা বারবার পড়ো। প্রাচীন কাল থেকে সমসাময়িক কালের ইতিহাস, প্রাচীন কাল হতে সমসাময়িক কালের ইতিহাস। সেখানে যে আমরা পাবো দুটো ভাগ করেছি আমরা, দুটো ভাগের মধ্যে তোমার প্রথমটা হচ্ছে স্বাধীনতা পূর্ব, অর্থাৎ আমরা ৭১-এর পূর্বের টাকে নিয়ে গেছি। এরপর পরে আনছি স্বাধীন বাংলাদেশ, অর্থাৎ এটা একেবারে প্রাচীন কাল থেকে ১৯৭১। এটা হলো স্বাধীন বাংলাদেশ ১৯৭১ থেকে বর্তমান। তাহলে এখন এই স্বাধীনতা পূর্ব এটাকে আবার আমরা দুটো ভাগ করলাম। একটা হচ্ছে ইতিহাসের যুগ। ইতিহাসের যুগ তোমরা জানো যে আমাদের ইতিহাসের যুগ হলো তিনটা: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, প্রাচীন যুগ শুরু হয়েছে, একটু পরে আমি দেখাবো শুরু এবং শেষ। মধ্যযুগ এটা প্রাচীন যুগ, মধ্যযুগেরও শুরু এবং শেষ। আধুনিক যুগটাকে আমরা বলি হলো ব্রিটিশ শাসন থেকে, ব্রিটিশ শাসন থেকে বলি আমরা আধুনিক যুগ। এই আধুনিক যুগের শুরু আছে, এই যে শুরু আছে, কিন্তু এটার এখন পর্যন্ত আমরা নতুন কোন যুগের নামকরণ করিনি, পৃথিবীতে করা হয়নি। এ কারণে এখন আমরা বলবো আধুনিক যুগ চলছে। সেই আধুনিক যুগের একটা পর্যায়ে এসে তোমরা জানো যে ১৯৪৭ সালে ভারত ভাগ হয়, একটা হয় ইন্ডিয়া, একটা হয় পাকিস্তান। আমরা হয়ে গেলাম পাকিস্তানের একটি অংশ। এই পাকিস্তানের যে অংশটা হলাম, তখন থেকে শুরু হলো আমাদের রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ আমাদের বলতে এই পূর্ব বাংলার বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাস। সেই ইতিহাসের একটা পর্যায়ে এসে আমরা কি দেখেছি, আমরা ভাষা আন্দোলন, আমরা ৫৪-এর নির্বাচন, এগুলো একটু পরে আমি তোমাকে সব দেখাচ্ছি। এগুলো সব আমরা সেখানে পেয়েছি। তারপরে ৫৬ সালে পাকিস্তানের সংবিধান পেয়েছি, ৫৮ সালে সামরিক শাসন এসেছে। সেই সামরিক শাসন আমলে আমরা দেখেছি যে ১৯৬২ সালের শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন হয়েছে। এরপরে বঙ্গবন্ধু ১৯৬৬ সালে ৬ দফা দিয়েছেন। এই ৬ দফার আন্দোলনের মধ্য দিয়ে আসলো ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান। তারপরে আসলো ১৯৯৯ আইয়ুব খানের পতন হলো, ইয়াহিয়া খান আসলো এবং তিনি নির্বাচন দিলেন ১৯৭০ সালে। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে জাতীয় পরিষদে একক বৃহত্তর দল হয়েছিল, কিন্তু সে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেওয়া হয়নি। পাল্টা ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে অপারেশন সার্চ লাইট শুরু করার মধ্য দিয়ে আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। আমাদের কাছে আর কোনো বিকল্প ছিল না। তখন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, শুরু হলো আমাদের মুক্তিযুদ্ধ। এই যে মুক্তিযুদ্ধে চলে গেলাম আমরা, স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রথম আসলাম, মুক্তিযুদ্ধ করলাম আমরা। মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর আমাদের বিজয় অর্জন হলো। এই মুক্তিযুদ্ধে যে বিজয়, এই বিজয়ের পর থেকে আজ এবং আগামী, এইটাই হলো আমাদের, অর্থাৎ প্রাচীন কাল থেকে শুরু করে আমরা আজকে পর্যন্ত আসলাম এবং আজকে থেকে আবার কালকে যাব, কাল থেকে পরশু যাব, এভাবে আমরা চলতে থাকবো। একটা দেশ চলতে থাকবে, আমরাও চলতে থাকবো, আমরাও দেশ সম্পর্কে, বিশ্ব সম্পর্কে জানতে থাকবো। এই হলো তাহলে আমাদের সিলেবাসের এই অংশটি। এবার আসো প্রাচীন যুগ। এই প্রাচীন যুগ তোরা দেখো, আলেকজান্ডারের ভারত অভিযান খ্রিস্টপূর্ব ৩২৭, অর্থাৎ আলেকজান্ডারের ভারত অভিযান
যদি না হতো তাহলে হয়তো আমরা ইতিহাসে আসতাম না। এজন্য আসতাম না যে আমরা প্রথম ভারতের উপর লেখা ইতিহাস বই পেয়েছি গ্রিক ঐতিহাসিকদের মাধ্যমে। আর আলেকজান্ডার সেই গ্রিক সেনা নৌদি ছিলেন সম্রাট আলেকজান্ডার। তিনি যখন এসেছিলেন তখন তিনি তার দেশের ইতিহাসবিদদের নিয়ে এসেছিলেন, কারণ যিনি অভিযানে যান সেই অভিযানের ইতিহাস লেখা থাকতে হবে, যাতে অনন্তকাল মানুষ আমার ইতিহাস জানে। আজকে আমরা আলেকজান্ডারের কথা শুনিনি এমন কোনো মানুষ নেই, আমরা নেপোলিয়নের কথা শুনিনি এমন কোনো মানুষ নেই, আমরা সক্রেটিসের কথা শুনিনি এমন কোনো মানুষ নেই। এই যে আমরা তোমাদের কথা বলছি, অর্থাৎ আমরা যে জায়গাটা আসছি সেটা হচ্ছে যেহেতু শুরু হলো এই যে প্রাগ ঐতিহাসিক, অর্থাৎ এই আলেকজান্ডার ভারতবর্ষ আসার আগ থেকে বলতে আমরা জানি না, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে আলেকজান্ডারের ভারত আগমনটাই হলো আমাদের প্রাগ ঐতিহাসিক পর্বটা শেষ হয়ে যাওয়া, ইতিহাসের পর্বটা চলে আসা। অর্থাৎ এখন আমরা ভারতকে চিনি, সেই চীনাটা আসলো। আমরা প্রথম পেলাম মৌর্য শাসন, তারপরে মৌর্য শাসনে কাদেরকে প্রথম পেলাম? চন্দ্রগুপ্ত মৌর্যকে, তার ছেলে বিন্দুসারকে, এরপর পেলাম সম্রাট অশোককে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তথ্য আমরা জানবো। তারপরে এই সম্রাট অশোকের পর মৌর্য শাসন টিকে ছিল, বাট দীর্ঘমেয়াদে তারা খুব ভালো শাসন করেনি। একটা পর্যায়ে আবার গ্রিকরা এসেছিল, শকরা এসেছিল, পহলবরা এসেছিল। এই শকদের মধ্যে আবার এই কুষাণ সাম্রাজ্য ছিল, যাদের রাজা ছিল কনিষ্ক। তারপর আমরা চলে আসলাম এখানে গুপ্ত শাসন। গুপ্ত শাসনে আমরা কতে পাইছি? চন্দ্রগুপ্ত, তারপর তার ছেলে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর গুপ্ত বংশের আরো ছিল, বাট গুরুত্ব নেই বিধে আমরা সেই জায়গায় আলোচনা যাব না। এবার চলে আসলাম রাজা শশাঙ্ক, বাংলার গৌড়রাজ। রাজা শশাঙ্ক উনি ছিলেন, এই যে সময়কাল সব দেওয়া আছে, তিনি মারা যাওয়ার পর 113 বছর বাংলায় কোনো শাসন না থাকায় অরাজকতা দেখা দিয়েছিল, সেটাকে বলা হয় মাৎসন্যায়। মাৎসন্যায়ের অবসান হচ্ছে পাল শাসনের মধ্য দিয়ে, পালদের অবসান ঘটিয়ে আসলো সেন শাসন। এই সেন শাসনের অবসান ঘটিয়েছেন হলো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এর মধ্য দিয়ে আমরা চলে আসলাম মুসলিম শাসনে। এখন এই মুসলিম শাসনটা হচ্ছে মধ্যযুগ। তাহলে মনে রাখবা যে প্রাচীন যুগ শেষ হচ্ছে মুসলমানদের শাসন গ্রহণের মধ্য দিয়ে। তাহলে এই যে ভারত এবং বাংলায় মুসলিম শাসন, তোমাদের একটা দুর্বলতা হলো তোমরা সাধারণত কোনো কিছুর প্রেক্ষাপটে যাও না। তোমাকে যদি বলা হয় যে ভারতের প্রথম মুসলিম শাসক কে, তুমি হয়তো পড়ে ফেলেছ বা পড়বে, তিনি কুতুবউদ্দিন আইবক। বাংলার প্রথম মুসলিম শাসককে বখতিয়ার খলজি। এই যে জানলা, তুমি কি একটু খেয়াল করেছো যে ওরা কি হঠাৎ করে এসে আমাদের ভারতের শাসন শুরু করেছে, নাকি এর একটা দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে? এই প্রেক্ষাপটে আমি তোমাদেরকে পড়িয়ে দেব, এখন খালি দেখাচ্ছি আমাদের সেই প্রেক্ষাপট। এই প্রেক্ষাপট আমাদের 3টা পর্ব আছে। এই 3টা পর্ব, প্রথম হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়। সেই 711 খ্রিস্টাব্দে বাগদাদের সুলতান হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম এসেছিলেন সিন্ধু বিজয় করতে, এবং সিন্ধু বিজয় করেছিলেন। বাট তিনি ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। কেন পারেননি সেটা আমরা ক্লাসে যখন যাব গল্প করব, কথা বলবো। তাহলে প্রেক্ষাপটে আমরা প্রথম পেলাম হলো ভারতে আরবীয়দের আগমন 8ম শতাব্দীর 711 খ্রিস্টাব্দে। এরপর তোমরা সুলতান মাহমুদের নাম শুনেছ। ইনি হলেন আফগানিস্তান গজনি। এই গজনির সুলতান ছিলেন সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদ শুধু
গজনির সুলতানই ছিলেন না, তিনি জানো যে ভারতে 16 বছরে 17 বার অভিযান চালিয়েছিলেন এই সুলতান মাহমুদ। কিন্তু সুলতান মাহমুদ ভারতে শাসন প্রতিষ্ঠা করেননি। কেন করেননি সেই ব্যাখ্যাটা আমরা, যেমন এখানে মোহাম্মদ বিন কাসিম, কেন তিনি ভারতে আরবীয়দের শাসন প্রতিষ্ঠা করতে পারলেন না বা করলেন না, সুলতান মাহমুদ কেন করলেন না, শেষে আমরা দেখব মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি উনি পরিশেষে ভারতে 1191 খ্রিস্টাব্দে প্রথমে আসেন। তখন দিল্লি আজমিরের শাসক ছিলেন পৃথ্বীরাজ চৌহান, তার সাথে যুদ্ধ হয়, যুদ্ধে ঘুরি হেরে যান। পরের বছরে আবার ঘুরি যুদ্ধ করতে আসেন। এবার দ্বিতীয় যুদ্ধটি হয় 1192 সালে। এই যুদ্ধে ঘুরি বিজয়ী হন এবং ওই দিল্লি আজমিরের শাসক পৃথ্বীরাজ চৌহান পরাজিত এবং নিহত হন। তারপরে উনি চলে গেছেন, উনার সেনাপতি কুতুবউদ্দিন আইবককে তিনি দিল্লির শাসনভার দিয়ে। এরপরে 1206 সালে এসে কুতুবউদ্দিন আইবক নিজেকে দিল্লির সুলতান ঘোষণা করেন। এভাবে শুরু হয়ে গেল ভারতে মুসলিম শাসন। আর সেই ভারতে মুসলিম শাসনের পর্বটা ছিল এরকম, দেখো দুটো ভাগ ছিল। একটা ছিল হলো ভারতে মুসলিম শাসন, দেখো সুলতানি শাসন, এই যে 1206 থেকে 1526, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। সেই যুদ্ধটা হয়েছিল এই সুলতানি শাসনের শেষ সুলতান ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি, এই ইব্রাহিম লোদি যুদ্ধে পরাজিত হন। পরাজিত হলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মোগল সাম্রাজ্যের পত্তন করেন ভারতে। শুরু হয়ে গেল মোগল শাসন, জহিরুদ্দিন বাবর। এবং 1530 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মারা গেলে তার পুত্র হুমায়ুন, উনি মোগল সম্রাট হলেন। 1540 সালে আবার হুমায়ুনকে ক্ষমতাচ্যুত করে শেরশাহ, তোমরা সবাই শেরশাহর কথা ছোটকালে পড়েছ এবং শেরশাহর কথা শুনেছ। শেরশাহ ক্ষমতা আসে 1556 সালে। শেরশাহর শাসন, শেরশাহ মারা গেছে 1545 সালে, তার বংশের শাসনের অবসান হয় 56 সালে। এই 56 সালে আবার চলে আসা হলো হুমায়ুন। হুমায়ুন এসে ওই বছরই তিনি মারা যান। লাইব্রেরিতে পড়তে গিয়ে নামার সময় সিঁড়িতে পড়ে গিয়েছিলেন, পড়ে যে পরে মারা যান। উনি মারা গেলে ওনার পুত্র নাবালক আকবর উনি সম্রাট হলেন। এভাবেই মোগল শাসন শুরু হলো। যখন সুলতানি শাসন ছিল তখনই কিন্তু আমাদের এই ভারতবর্ষে বিদেশিরা আসা শুরু করে। মোগল শাসন আমলে এসে আরো পাকাপোক্ত হয়। পাকাপোক্ত হয়ে কি করবে দেখো, এখন এভাবে আমরা চলে আসলাম। এরপর আসি, সেটা হলো, এটা তো হলো ভারতের। বাংলার মুসলিম শাসন, এই যে 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তিনি যে শাসন প্রতিষ্ঠা করেছিলেন, এখান থেকে প্রথম পর্ব 1352 সাল পর্যন্ত। আমি এই তোমাদের দেখাবো যে শাসন ব্যবস্থা, এটা তোমরা দেখবে, এসবই লেখা আছে। দ্বিতীয় পর্ব 1352 থেকে 1538, এই সময় আমরা বলি স্বাধীন সুলতানি শাসন। এই যে স্বাধীন সুলতানি শাসন ছিল, 200 বছর ছিল না, কিন্তু বলা হয় 200 বছরের স্বাধীন মুসলিমদের শাসন, এইভাবে বলা হয়। তৃতীয় পর্ব 1538 থেকে 1609, এই সময় আমাদের ভারতে বাংলায় আফগানিস্তান থেকে দুটো বংশ এসেছিল। একটা হচ্ছে হলো সুর বংশ। ওই সুর বংশটাই ছিল হলো তোমার
শেরশাহ সূরির বংশ, আরেকটা হলো তোমার কররানী বংশ। এই কররানী বংশ অবসান ঘটিয়েছিল মোগল সম্রাট আকবরের সেনাপতি মুনিম খান 1576 সালে। এরপর আসে আমাদের ইতিহাসে 12 ভূঁইয়া। তোমরা সবাই শুনেছো 12 ভূঁইয়াদের ইতিহাস। আচ্ছা, তারপরে আসো, এই যে 12 ভূঁইয়াদের ইতিহাসে পতন হলো 1609 সালে, আসলো মোগল শাসন। এই মোগল শাসন, এই সময় আমরা দিলাম সুবাদারি শাসন, নবাবী শাসন। কত করছিল? আচ্ছা, আসো আমি শুরু করছি। সেটা হলো আধুনিক যুগ, সেটা শুরু হলো ব্রিটিশ শাসন দিয়ে। বাট আমরা একটু তার আগে ফিরে যাচ্ছি, পূর্বে যাচ্ছি, যে ভারতবর্ষে তারা আসলো কেন। উত্তর দিবে হলো তোরা বাণিজ্য করার জন্য। তাহলে ভারতে বাণিজ্য করা যায় তারা জানলো কিভাবে, সেটা আমরা জানবো আরবীয় বণিকদের মাধ্যমে তারা জানলো যে ভারতে বাণিজ্য করার অনেক উপাদান রয়েছে। তারা আবার আসার পথ জানতো না, আসতে হবে নৌপথ জানতো না, কারণ আরবীয়রা স্থল পথে আসতে পারতো, তাদের গাধা পিঠে চড়ে আসতে পারতো। কিন্তু ইউরোপীয়দের আসতে হলে নৌপথে আসতে হবে। তখন তারা নৌপথ আবিষ্কার করার চেষ্টা করলো। নৌপথ আবিষ্কার করতে গিয়ে তোমরা জানো যে ক্রিস্টোফার কলম্বাস যে আবিষ্কার করলেন আমেরিকা, ভাস্কো দা গামা এসে আবিষ্কার করলেন ভারত। এই যে ভারত আর আমেরিকা আবিষ্কার যদি না হতো, তার ওই একই প্রক্রিয়া কিন্তু আফ্রিকা আবিষ্কার হয়ে গেল। তারপরে তারা একের পর এক তারা অস্ট্রেলিয়া আবিষ্কার করলো, ওদিকে একেবারে আমেরিকা, কানাডা, এই পর্যন্ত চলে গেল। এই যে সারা বিশ্বে ইউরোপের কয়েকটা জাতি যে ব্যবস্থা গড়ে উঠলো, এটাকে বলা হলো উপনিবেশ। এই উপনিবেশের পর যখন শিল্প বিপ্লব হবে, তার ফলে যা হবে তাকে বলা হবে সাম্রাজ্যবাদ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাম্রাজ্যবাদের অবসান হবে, তার নাম হবে নব্য সাম্রাজ্যবাদ। যেমন এখন চলছে নব্য সাম্রাজ্যবাদী পর্ব। এই হলো তোমার ওদের আশা। কিন্তু প্রশ্নটা হলো ব্রিটিশরা কিভাবে পেল? ব্রিটিশরা পেয়েছে তাদের ক্ষমতা বলে। কারণ
ওদের সাথে কিন্তু আমাদের কারোর যুদ্ধ হয়নি, যদিও পরিশেষে এসে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ওই যুদ্ধ, অর্থাৎ সিরাজউদ্দৌলা একমাত্র শাসক ছিলেন বাংলার যিনি ব্রিটিশদেরকে পছন্দ করতেন না। তার একটা পর্যায়ে এসে তারই সেনাপতি মীর জাফর আলী খান লর্ড ক্লাইভের সাথে গোপন ষড়যন্ত্রের মধ্য দিয়ে, তোমরা জানো পলাশির যুদ্ধ, সেই পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং তার চলে যাওয়া। এর পরে দেখা গেল যে 1765 সালে এই বাংলা, বিহার, উড়িষ্যা এই জায়গাটা শাসন করবার মতো তখন লর্ড ক্লাইভ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে বলল যে আপনি এটা আমাদেরকে দিয়ে দেন, আমরা আপনার বছরে 26 লক্ষ টাকা দেব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা পেয়ে গেল। এভাবেই ব্রিটিশরা ক্ষমতায় আসলো। তখন তুমি আসো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর কে ছিলেন? লর্ড ক্লাইভ। তারপরে যারা যারা কি করেছে এবার সেটা আমরা জানবো। এইভাবে তো আগে প্রেক্ষাপট পড়েই চলে আসো। সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসক, প্রথম গভর্নর লর্ড ক্লাইভ। শেষ গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নর যারা কে ছিলেন? শেষ গভর্নর। এইভাবে তুমি পড়বে পরে। এবার আসো, সেটা হলো আমরা ব্রিটিশ রাজকে দুটো ভাগ করেছি। প্রথম ভাগটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন, এই 1765 থেকে 1857 পর্যন্ত। এখানে তোমরা মূলত জানবে হলো কোম্পানির সংস্কার। আধুনিক যুগ নাম হয়েছে, তারা প্রচুর সংস্কার করেছে। এই সংস্কারটা আমি তোমাদের পড়াবার সময় এখানে লিখেছি আমি। তারা দ্বৈত শাসন করেছে, তারা 76 বন্তর জেলা ব্যবস্থা ইত্যাদি, কিন্তু পড়াবার সময় তখন তোমাদেরকে আমি সংস্কার কটা ভাগ করব। যেমন ধরো এই যে জেলা প্রশাসন, এই যে জেলা ব্যবস্থা প্রবর্তন, এখন আমাদের সে জেলা আছে। ভারতের কেন্দ্রীয় সরকার, এখন আমাদের যেহেতু ফেডারেল স্টেট নাই, জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট নাই। এরপর তুমি দেখো ওরা কি করলো, এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, চিরস্থায়ী বন্দোবস্ত, থানা ব্যবস্থা। এখন আমাদের থানা আছে, যদি আমরা দুটো ভাগ করে ফেলেছি। একটা হলো প্রশাসনিক স্তর উপজেলা, আর থানা হচ্ছে পুলিশ স্টেশন। এরপর আমরা অধীনতামূলক মিত্রতা আইন, হিন্দু কলেজ। এই যে সংস্কারগুলো পাচ্ছি এখানে কোনোটা পজিটিভ আছে। তারপর দেখো সতীদাহ প্রথা রদ, ভারতীয়দের জন্য উচ্চ পদ বিভাগ, এই যে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, এটা তারা করে গেছে। ভারতীয়দের জন্য ইংরেজি শিক্ষা প্রবর্তন, ভারতীয়দের জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট, কৃতদাস প্রথা রহিত, সত্য বিলোপ নীতি, রেল যোগাযোগ, বিধবা বিবাহ আইন, প্রতিযোগিতামূলক পরীক্ষা। এরপরেই আসলো সতীদাহ প্রথা, সিপাহী বিদ্রোহ। 1857 সালে সিপাহীরা বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহকে দমনের করার পর ভারতের ক্ষমতা সেই সময় ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ সরকারের হাতে নিয়ে যায়। সেই মধ্যে শুরু হয় দ্বিতীয় পর্ব, ব্রিটিশ শাসন। এই ব্রিটিশ শাসনটা হচ্ছে সম্পূর্ণভাবে পলিটিক্যাল, এবং এই সময় ভারতীয় জাতীয়তাবাদী চেতনার ব্যাপক উন্মেষ ঘটেছিল। সেই উন্মেষের প্রেক্ষাপটে কি দেখি আমরা? ভারতীয় কংগ্রেস 1885, তারপর দেখবো বঙ্গভঙ্গ 1905, বঙ্গভঙ্গ রদ 1911, লখনৌ চুক্তি 1916, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1918, খেলাফত আন্দোলন 1919 থেকে 24, অসহযোগ আন্দোলন 1920 থেকে 22, বেঙ্গল প্যাক্ট 1923, ভারত শাসন আইন 1935, লাহোর প্রস্তাব, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমরা পরে আসবো, 1940, ক্রিপস মিশন 1942, ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, ওয়াভেল পরিকল্পনা 1942,
মন্ত্রী মিশন পরিকল্পনা 1946, লাস্ট ওয়ান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, ভারতের স্বাধীনতা আইন 1947 স্থানের জন্ম হয়। এভাবে আমরা চলে গেলাম সেই জায়গাটায়। এবার আসো রাজনৈতিক ইতিহাস 47 থেকে 71। এখানে দেখো তোমাকে যা যা বলা আছে এগুলো আমি আগেও বলেছি, এখন তোমাদের দেখাই। এই সরকার তোমাদেরকে পুরো জিনিসটা উপরে আছে, সেখানে দেখো ভাষা আন্দোলন আছে, 54 নির্বাচন আছে, মাঝখানে এই যে 6 দফা নাই, তারপরে 69 গণ অভ্যুত্থান আছে, এগুলো নাই, বাদ, এগুলো আছে। তারপরে হলো তোমার 70 নির্বাচন বাদ, পড়তে বলেনি, তোমাদেরকে মানা করে দিয়েছে। এরপরে অসহযোগ আন্দোলন মানা করে দিয়েছে, 7 মার্চের ভাষণ মানা করে দিয়েছে। তারপরে আমরা আসলাম 1971 সালে 26 মার্চ অপারেশন সার্চ লাইট শুরু করলো, আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো। সেই মুক্তিযুদ্ধের কি বলবো যে পরিচালনা করেছিল মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকারের গঠন কার্যাবলী ইউনূস প্রশাসন মানা করেছে তোমাদেরকে, এখানে পড়তে হবে না। এখানে পড়তে হবে হলো মুক্তিযুদ্ধের রণকৌশল, এটা আছে। মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তি অর্থাৎ আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, চীন, ভারত এবং জাতিসংঘ এদের ভূমিকা, তারপর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। তার মানে এইগুলো পড়তে হবে, এইগুলো পড়তে হবে না, এগুলো মানা করেছে। তা তোমার পড়ার সময় একটু দেখবে যে এটা কেমন হলো, কেমন হলো। ইতিহাসে ঘটে যাওয়া ঘটনা সেটি আমার অপছন্দ হতে পারে। যেমন তোমরা কি মনে করো না যে 1757 সালে পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিল মীর জাফর? তোমরা কি মনে করো বিশ্বাসঘাতকতা করেছিল? ইয়েস অর নো বলো। তোমরা একটু বলো, মীর জাফর কি বিশ্বাসঘাতকতা করেছিল? হ্যাঁ বা না বলো। আচ্ছা, এখন তো সাউন্ড ঠিক আছে না? সাজিদ রহমান, সাউন্ড ঠিক আছে? আবার হ্যাঁ, ইয়েস, হ্যাঁ আমি বলছো ইয়েস। আরেকজন বলা, যারা আছে একজন বলো, তোমরা এত ছেলে মেয়ে গ্রুপে এসছো অথচ জয়েন করে এত কম, এটা কোন ধরনের কথা? হ্যাঁ বলেছো বিশ্বাস। আচ্ছা, সিরাজউদ্দৌলা আমরা বলি না স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল? একজন দেশপ্রেমিক শাসন বলি কি না বলি? তার পতন রয়েছে, তার ইতিহাসকে আমরা পড়ছি না? আচ্ছা, আমরা কি ভারতে মুসলমানদের আসার ইতিহাস পড়িনি? পড়ছি না? কোন মুসলমান কি কি করছে, কুতুব মিনার কে করলো, কি বলে ময়ূর সিংহাসন কে করলো, এগুলো সবই পড়তে হবে। ইতিহাসে ঘটে যাওয়া ঘটনা কিছু বাদ দেওয়ার সুযোগ নেই, এটি বাদ দেওয়া যায় না। বাদ দেওয়া যায় কি? বাদ দেওয়া যায় যে শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আপনি বাদ দিতে পারেন। আপনি মহাশূন্যে যে স্যাটেলাইট পাঠাইছে, এই তুই পাঠালি কেন, ওটা আমি টাইনে নামায় নিয়ে আসবো, নামায় নিয়ে আসতে পারেন, ওটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন। আপনি চাইলে পদ্মা সেতু করেছে, পদ্মা সেতু ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে পারেন। আপনি চাইলে কর্ণফুলী টানেল
ওটা আপনি ধ্বংস করে দিতে পারেন। আপনি চাইলে উত্তরবঙ্গের সাথে যে 4.8 কিলোমিটার বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু সেটা বা ভেঙে ফেলতে পারেন, সম্ভব। কিন্তু ইতিহাসের ঘটে যাওয়া 1947 সাল থেকে শুরু করে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত একটা দাড়ি কমা সেমিকোলন ইতিহাস রাখেনি। একজন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমালোচনা তুমি করতে পারবে না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা করো, শাসক জিয়াউর রহমানের সমালোচনা করো। তারা আমাদের দেশ স্বাধীন করেছে, তাদেরকে অশ্রদ্ধা করবার কোনো সুযোগ ইতিহাস আমাকে দেয়নি। তারপরও আমাকে আজকে যেটা হলো, তোমাদের যেহেতু আমরা এখানে হাত পা বাঁধা, হয়তো আমি কথাগুলো বলছি, আমি তো পড়ি, আমি প্রচুর পড়ি, এর উপর আমার প্রচুর পড়ালেখা আছে, পড়ালেখা করতে হয়। আমি যখনই যে বই পাই সেই বই পড়ি এবং প্রতিনিয়ত পড়ি, কারণ আমি যত পড়িব তত জানিব, আর যত জানি তত মানবিক মূল্যবোধ আমার তত মনে হয় ভালো হয়, উচ্চ হয়। তোমরা পড়ো, জানো, দেখো তোমার মানসিকতা কত উন্নত হয়। তুমি কাউকে ঘৃণা করো না, ঘৃণা করো না। ওই তুমি অপছন্দ করতে পারো তার একটা কর্মসূচিকে, তুমি শেখ মুজিবের বাকশাল কর্মসূচিকে অপছন্দ করতে পারো, ঘৃণা শব্দটা কখনো বলবে না। এটা কেন করেছিল সেটা তোমাকে জানতে হবে, করার ফলে যে তোমার মন হলো কি হয়েছে সেটা তুমি বলো, এইটা না হয়ে কোনটা হলে ভালো হতো সেটা বলো। এটা হচ্ছে কনস্ট্রাকটিভ কথা বলতে হবে, আমাদের কনস্ট্রাকটিভ কথা বলতে হবে। তাহলে যা দাঁড়ালো সেই জায়গাটা এসে আমরা অবশ্যই নিরপেক্ষভাবে জানতে চাবো, যেহেতু এগুলো নাই আমরা এটা পড়বো না। এই এইবারে এই যে সেই সিলেবাসটা আবার এই যে হয়ে গেল আমাদের, এই যে তোমাদের থ্যাংক ইউ। তো তোমরা এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে ভূগোল পরিবেশ নিয়ে ক্লাস হবে। আবারও বলে দিই, আগামী ক্লাস জুমে হবে, জুমে হবে। তোমাদের যদি কারোর জুম ডাউনলোড সাইন ইন করা না থাকে, আজই জুম ডাউনলোড এবং সাইন ইন করে নেবে। সো আগামী ক্লাস থেকে জুমে যেন আমি সবাই তোমাদের সাথে কথা বলতে পারি। তো সবাই ভালো থেকো। আর যদি কেউ কোনো কোশ্চেন করতে চাও করতে পারো, আমার হাতে তোমাদের জন্য কয়েক মিনিট সময় আছে। যদি কেউ কোশ্চেন করতে চাও করো। দেখো জুম বলে এখন সরাসরি সামনাসামনি কথা বলতে পারতা। বলো, যদি কেউ কিছু কোশ্চেন করতে চাও একটু লিখে বলো। তোমরা কেউ কোনো প্রশ্ন করবে? তোমারটা দেখা যায় না এরকম, এটা কার? আমাদের না, মনে হচ্ছে তোমরা কেউ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ, ধন্যবাদ। তো তোমরা আগামী ক্লাসে ভূগোল পরিবেশ নিয়ে আমি আসছি, দয়া করে সবাই প্রস্তুতি নিয়ে ক্লাসে আসো, ক্লাসে ঢোকো, ক্লাসে কথা বলো। আর যারা ভর্তি হওনি তারা সুযোগ নিয়ে নেবে। ধন্যবাদ সবাইকে।